নমস্কার, আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে গল্পটা আমি তোমাদের শোনাবো, সে গল্পটা সম্পর্কে আমি আমার ফেসবুকে আগে থেকেই তোমাদের জানিয়ে রেখেছি। তো বুঝতেই পারছো, আমাদের সকলের প্রিয় সেই আমাদের ছোটবেলার ঘনাদা। তো চলো, ঘনাদা সম্পর্কে ছোট কিছু তথ্য, যেটা হচ্ছে ঘনাদা বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র, যেটা কিনা 1945 সালে প্রেমেন্দ্র মিত্র এই চরিত্রটি সৃষ্টি করেন। ঘনাদার প্রকৃত নাম ঘনশ্যাম দাস। আর এই ঘনাদার বক্তব্য ছিল যে তাকে নাকি ইউরোপীয় লোকেরা ডস নামে চেনেন। এই ঘনাদাই তার মেসের প্রতিবেশী 4 যুবককে নিজের জীবনের নানান অভিযান সম্পর্কে গল্প মুখে মুখে শুনিয়ে থাকেন। তেমনই একটি গল্প নিয়ে আমি আজকে হাজির হয়েছি, প্রেমেন্দ্র মিত্রের লেখা ঘনাদা চরিত্র থেকে মশা। গল্প পাঠে আমি প্রিয়ব্রত। তো শুরু করছি আজকের গল্প, মশা। গল্পটায় আগে বলবো না, গল্প যার মুখে শোনা সেই ঘনশ্যামদার বর্ণনা দেব বুঝে উঠতে পারছি না। গল্পটা কিন্তু ঘনশ্যামদা সম্পর্কে ঘনাদার সঙ্গে এমন ভাবে জড়ানো যে তার পরিচয় না দিলে গল্পের অর্ধেক রসই যাবে শুকিয়ে। সুতরাং ঘনাদার কথা দিয়েই শুরু করা বোধহয় উচিত। ঘনাদার রোগা, লম্বা, শুকনো, হাড় বার করা এমন একরকম চেহারা, যা দেখে বয়স আন্দাজ করা একেবারে অসম্ভব। 35 থেকে 55 যে কোনো বয়সই তার হতে পারে। ঘনাদাকে জিজ্ঞেস করলে অবশ্য একটু হাসেন, বলেন, দুনিয়াময় টহলদারি করতে করতে এই বয়সের হিসাব রাখবার কি আর সময় পেয়েছি। তবে বলে ঘনাদা যে গল্পটা শুরু করেন, সেটা কখনো সিপাই মিউটিনির, কখনো বা রুশ জাপানের প্রথম যুদ্ধের সময়কার। সুতরাং ঘনাদার বয়স আন্দাজ করা আমরা ছেড়েই দিয়েছি। শুধু এটুকুই মেনে নিয়েছি যে গত 200 বছর ধরে পৃথিবীর হেন কোনো জায়গা নেই যেখানে তিনি যাননি, হেন ঘটনা ঘটেনি যার সঙ্গে তার কোনো যোগ নেই। কয়েক বছর হলো কেন যে কৃপা করে তিনি আমাদের এই গলিটির ছোট্ট মেসে এসে উঠেছেন তা ঠিক বলে উঠতে পারি না। আমাদের ছুটি ছাটার আড্ডায় তিনি যে নিয়মিতভাবে এসে বসেন, এও তার অসীম করুণা বলতে হবে। প্রায়ই অবশ্য তিনি ভয় দেখান যে পাততাড়ি গুটিয়ে আবার নিরুদ্দেশ হয়ে যাবেন, কিন্তু সাধারণত সেটা মাসের শেষে মেসের খরচের তাগাদা পড়বার সময়। বুঝে শুনে কিংবা হতাশ হয়েই তার কাছে তাগাদা করা আমরা ছেড়েই দিয়েছি। ঘনাদা আমাদের আড্ডায় এসে নিয়মিতভাবে সবচেয়ে ভালো আরাম কেদারাটায় বসেন। যার ভাগ্যে যেদিন ভালো থাকে তার কাছে সেদিন সিগারেট চেয়ে নিয়ে ধরান। তারপর চোখ বুজে প্রায় ধ্যানস্থ হয়ে থাকতে থাকতে হঠাৎ হয়তো আমাদের কোনো একটা কথায় বেশ একটু উচ্চস্বরেই হেসে ওঠে। অপ্রস্তুত হয়ে আমরা তখন তার দিকে তাকাই। ঘনাদা একটু নড়ে চড়ে উঠে বসে সিগারেটে একটা লম্বা টান দিয়ে ঈষৎ বিদ্রূপের স্বরে বলেন, "আহ, কি কথা হচ্ছিল বন্যার?" আমরা লজ্জিতভাবে স্বীকার করি যে সামান্য দামোদরের বানের কথা আমরা আলোচনা করছি। ঘনাদা আমাদের দিকে এমন করুণা মিশ্রিত অবজ্ঞার সঙ্গে তাকান, মনে হয় দামোদরের বানে আমাদের নিজেদের ভেসে যাওয়াই ভালো ছিল। তারপর জিজ্ঞাসা করেন, টাইডাল ওয়েভ কাকে বলে জানো? দেখেছো কখনো সেই প্রলয়ের ঢেউ, যাকে বলে সমুদ্র জলোচ্ছ্বাস?
সংকুচিতভাবে স্বীকার করি যে নামটা জানলেও ব্যাপারটা সম্বন্ধে নিজেদের কোনো অভিজ্ঞতা নেই। ঘনাদা হেসে বলেন, কেমন করে আর থাকবে? তাহলে শোনো, তখন মুক্তোর ব্যবসা করবো বলে তাহিতি দ্বীপে গিয়ে উঠেছি। ঘনাদার সেই সুদীর্ঘ চিত্তাকর্ষক গল্প থেকে জানা যায় যে কি করে এইরকম এক টাইডাল ওয়েভের মাথায় একবেলায় তাহিতি থেকে একেবারে ফিজি দ্বীপে গিয়ে পৌঁছেছি। এই গল্প শোনার পর আমাদের অবস্থা কি হয় তা বলাই বাহুল্য। দিন দুপুরে সূর্যের সঙ্গে মিটমিটে লণ্ঠনের মতো আর কি। ঘনাদার ভয়ে আমাদের অত্যন্ত সাবধানে কথাবার্তা বলতে হয়, কিন্তু আটঘাট বেঁধে যতই কিছু বলি না কেন, ঘনাদার হাত থেকে নিষ্কৃতি নেই। দেখা যায় ঠিক তিনি টেক্কা দিয়ে বসে আছেন। হয়তো কথায় কথায় কে বলছে যে আজকাল অনেকেরই চোখে চশমা। চোখের জোর আর বড় বেশি নেই। ঘনাদা তার মার্কা মারা হাসিটি হেসে অমনি গিয়ে উঠলেন একেবারে আন্ডিজ পাহাড়ের চূড়োয়। পৃথিবীর সবচেয়ে বড় পাখি কন্ডর শকুনের বাসার খোঁজে। হ্যাঁ, চোখের জোর দেখেছি বটে সেবার। আন্ডিজ পাহাড়ের ওপর পথ হারিয়ে ফেলেছি, শীতে প্রায় জমে যাওয়ার জোগাড়। সঙ্গে একজন আর্জেন্টাইন শিকারী আর বোরোরো জাতের এক 6.5 ফুট লম্বা রেড ইন্ডিয়ান গাইড। সন্ধ্যা হয় হয়, আর খানিকক্ষণের মধ্যে পথ না খুঁজে পেলে এই পাহাড়ের ওপরেই বরফ চাপা পড়ে মরতে হবে। এমন সময় আমাদের চূড়োর নিচেকার খানিকটা মেঘ একটু ফাঁক হয়ে গেল, কিন্তু 12,000 ফুট ওপর থেকে সেই ফাঁক দিয়ে কি আর দেখা যাবে? কিন্তু তখনও বোরোরো জাতের তীক্ষ্ণ দৃষ্টির কথা তো জানি না। আর দুটো দূরবীনের মতো করে সে একবার চোখের সামনে ধরল, তারপর বললে, ব্যাস, আর ভয় নেই। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ভয় তো নেই, কিন্তু কি দেখতে পেলে তুমি? সে হেসে বললে, কেন, ওই তো নিচে শিকারীদের তাঁবু ফেলা রয়েছে। বড় একটা টুকুন নিয়ে লাল কোট পরা এক শিকারী এইমাত্র তাঁবুতে ঢুকলো। শুনে আমি তো অবাক। ঘনাদার কথা শুনে আমরা ততোধিক অবাক হয়ে বললাম, 12,000 ফুট ওপর থেকে লাল রঙের কোট পর্যন্ত দেখতে পেলে? তা না হলে আর চোখের জোর কিসের? শকুনের চোখ কিরকম জানো? 2 মাইল ওপর থেকে ভাগাড়ের গরুর লাশ ওরা দেখতে পায়। ওই বোরোরো শিকারীদের চোখও তেমনি। এরপর আমরা যে নির্বাক হয়ে গেলাম তা বলা বাহুল্য। প্রায় নির্বাক হয়েই আজকাল থাকি। এর ভিতর সেদিন কি থেকে বুঝি মশার প্রসঙ্গ উঠে পড়েছিল। ঘনাদা তখনও এসে পৌঁছননি, তাই বোধহয় আমাদের অতটা সাহস। তাছাড়া ভেবেছিলাম যে সামান্য মশা মারবার ব্যাপারে ঘনাদা তার কামান লাগা প্রয়োজন বোধ করবেন না। কিন্তু ভুল ভাঙতে আমাদের দেরি হলো না। বিপিন সবে তাদের গায়ে কিভাবে মশা মারবার ব্যবস্থা হচ্ছে সেই কথা তুলেছে, হঠাৎ দরজায় ঘনাদার আবেদন। কি কথা হচ্ছিল হে? আমরা অত্যন্ত সংকুচিত হয়ে বলি, না, এমন কিছু নয়, এই মশা মারবার কথা বলছিলাম। বিপিন তাড়াতাড়ি আরামকেদারাটা ছেড়ে সসম্মানে ঘনাদার জন্য জায়গা করে দেয়। ঘনাদা তাতে সমাসীন হয়ে শিশিরের কাছে একটা সিগারেট চেয়ে নিয়ে ধরিয়ে বললেন, ও মশা। আমরা কতকটা আশ্বস্ত হই। যাক, ঘনাদার দৃষ্টি তাহলে মশা পর্যন্ত পৌঁছবে না। কিন্তু
পর মুহূর্তেই বোমা ফাটলো। যে সে বোমা নয়, একেবারে অ্যাটমিক। হ্যাঁ, মেরেছিলাম একবার একটা মশা। আমরা স্তম্ভিত। ঘনাদা মশার প্রসঙ্গ বাদ দিতে চান না দেখে নয়, স্তম্ভিত তার এই অবিশ্বাস্য বিনয়ে। মশাই যদি মারতে হয় তাহলে ঘনাদা মাত্র একটি মশা মারবেন, এ যে কল্পনাও করা যায় না। শিশির সাহস করে বলেই ফেলল, একটি মশা মেরেছিলেন? হ্যাঁ, একটি মাত্র মশাই জীবনে মেরেছি। আমাদের হতবুদ্ধি করেই ঘনাদা বলে চললেন, মেরেছি 1939 সালের 5ই অগস্ট শাখালিন দ্বীপে। আমরা ফ্যাল ফ্যাল করে তার দিকে চেয়ে আছি। এই দেখে একটু চুপ করে থেকে আবার বললেন, শাখালিন দ্বীপের নাম শুনেছ কিন্তু কিছুই জানো না, কেমন? দ্বীপটা জাপানের উত্তরে সরু একটা করাতের মতো, উত্তর দক্ষিণে লম্বালম্বি হয়ে পড়ে আছে। তার দক্ষিণ দিকটা ছিল জাপানিদের আর উত্তরটা রাশিয়ার। সেই দ্বীপের পূর্ব দিকের সমুদ্রগুলো তখন অ্যাম্বার সংগ্রহ করবার একটা কোম্পানির হয়ে কাজ করছে। এমন অখাদ্য কাণ্ডবর্জিত জায়গা দুনিয়ায় আর আছে কিনা সন্দেহ। বছরের অর্ধেক সেখানে মুষলধারে বৃষ্টি পড়ে, আর বাকি অর্ধেক বরফে জমে যায়। তার উপর আছে ভীষণ তুষার ঝড় আর গাঢ় জমাট কুয়াশা। কোনো রকমে দামি কিছু অ্যাম্বার সংগ্রহ করে সে মুখ আর হব না, এই ছিল মতলব। কিন্তু সে আশায় ছাই পড়ল। আমাদের কোম্পানির তানলিন নামে এক চীনা মজুর একদিন সকালে হঠাৎ নিরুদ্দেশ। তার সঙ্গে এ পর্যন্ত যা অ্যাম্বার জোগাড় হয়েছিল, সেই অ্যাম্বার মহামূল্য থলিটাও। শাখালিন দ্বীপ তো নেহাত ছোটখাটো নয়, তার বেশিরভাগ আবার জঙ্গল আর পাহাড়। সেসব পাহাড় জঙ্গলের অনেক জায়গায় মানুষের পায়ের চিহ্নই পড়েনি। সুতরাং এই দ্বীপে কাউকে খুঁজে বার করা সোজা নয়। তবে একটা আসার কথা ছিল, এই যে অ্যাম্বারের মতো দামি রত্ন চুরি করে শাখালিন দ্বীপে লুকিয়ে থেকে কারো লাভ নেই। সে চোরাই মাল বেচতে তাকে কোনো বড় সভ্য দেশে যেতেই হবে। আর শাখালিন দ্বীপ ছেড়ে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে কাউকে যেতে হলে প্রধান শহর আলেকজান্দ্রভস্ক থেকে ব্লাভিটস্কের স্টিমার না ধরে উপায় নেই। অক্টোবরের পরে অবশ্য সমুদ্র জমে বরফ হয়ে যায়। তখন লুকিয়ে কুকুর টানা স্লেজে করে পালানো সম্ভব। কিন্তু প্রধান স্টিমার ঘাটায় কড়া নজর রাখবার ব্যবস্থা করলে তার আগে চোর কিছুতেই শাখালিন থেকে বেরোতে পারবে না। অক্টোবর পর্যন্ত তাকে খুঁজে বার করবার সময় অন্তত আমরা পাবো। বেতারে আলেকজান্দ্রভস্কের পুলিশের কাছে সমস্ত খবর পাঠিয়ে আমি ও আমাদের ক্যাম্পের ডাক্তার মিস্টার মার্টিন দুজন কুলি নিয়ে তানলিনের খোঁজে বেরিয়ে পড়লাম। কয়েকদিন জলা জঙ্গলে ঘুরে ঘুরে যখন প্রায় হতাশ হয়ে উঠেছি, তখন হঠাৎ ভাগ্যক্রমে একটা হদিশ পেয়ে গেলাম। টিয়ারা পাহাড়ের কাছে সেদিন সন্ধ্যায় আমরা তাঁবু ফেলেছি। ওখানকার আদিম গিলিয়াক জাতির এক শিকারীর কাছে সকালবেলায় একটা উড়ো খবর পেয়েছিলাম যে এই দিক দিয়ে একজন চীনাকে যেতে দেখা গেছে। কিন্তু তখনও পর্যন্ত সে খবরে বিশ্বাস করবার মতো কোনো প্রমাণ পাইনি। রাত্রে তাঁবুর মধ্যে ঘুমানো একরকম অসম্ভব। শাখালিন দ্বীপে বড় হিংস্র জানোয়ার বলতে শুধু ভালুক ছাড়া আর কিছু নেই। সাধারণত তারা মানুষকে আক্রমণ করে না, কিন্তু দিনে মাছি ও রাত্রে মশা যা আছে তা হিংস্র জানোয়ারকে হার মানায়। আমি আর মিস্টার মার্টিন তাই কোনো রকমে ঘুমোতে না পেরে তখন বাইরে এসে দাঁড়িয়ে গল্প করছি। হঠাৎ চমকে উঠে বললাম, দেখেছেন মিস্টার মার্টিন? মিস্টার মার্টিনের দৃষ্টিও সেদিকে তখন গেছে। অবাক হয়ে বললেন, হ্যাঁ। বেশ
জোরালো আলো বলে মনে হচ্ছে। এই জনমানবহীন জায়গায় ওরকম আলো আসছে কোথা থেকে? ভুতুড়ে ব্যাপার নাকি? খানিকক্ষণ লক্ষ্য করে বললাম, না, ভুতুড়ে নয়, বেশ স্বাভাবিক ব্যাপার। দূরের ওই পাহাড়ে টিভিটার পিছনে নিশ্চয়ই কোনো একটা বাড়ি আছে, এ আলো সেখান থেকেই আসছে। মিস্টার মার্টিন অবাক হয়ে বললেন, কিন্তু এখানে শখ করে অমন বাড়ি করবে কে? গিলিয়াক, ওরক বা টুম্বুস জাতের অসভ্য শিকারী ছাড়া এই অঞ্চলে তো কেউ আসে না। এদিকে কোনো খনি ইদানিং হয়েছে বলেও জানি না। ব্যাপারটা সম্বন্ধে কৌতূহল যত বেশি হোক, সন্ধান নেওয়ার জন্য সকাল পর্যন্ত আমরা নিশ্চয়ই অপেক্ষা করতাম। কিন্তু সেই মুহূর্তে রাত্রির স্তব্ধতা হঠাৎ এক অমানসিক চিৎকারে যেন বিদীর্ণ হয়ে গেল। একবার আমি ও মিস্টার মার্টিন দুজনের মুখের দিকে চাইলাম, তারপর ভেতর থেকে টর্চটা বের করে এনে কোনো কথা না বলেই বেরিয়ে পড়লাম। একেবারে নিরস্ত্র যে আমরা ছিলাম ছিলাম না তা বোধ হয় বলবার দরকার নেই। দুজনের কোমরবন্ধেই পিস্তলাটা ছিল। যে পাথুরে ঢিবিটার পেছন থেকে আলো দেখা যাচ্ছিল সেটা খুব বেশি দূরে নয়, প্রায় 3 গজ হবে। ঢিবিটার পাশ দিয়ে ঘুরে যাবার পরেই দেখা গেল আমাদের অনুমান ভুল হয়নি। একটা মাঝারি গোছের বাড়ির একটা জানালা থেকে উজ্জ্বল আলোটা দেখা যাচ্ছে। আশ্চর্যের কথা এই যে অমানসিক যে চিৎকার আমরা শুনেছিলাম তা একবার উঠেই একেবারে স্তব্ধ হয়ে গেছে। চারিধার এমন শান্ত যে দুজনে একসঙ্গে সে শব্দ না শুনলে মনের ভুল বলেই সেটা গণ্য করতাম। বাড়িটার কাছে এসে তখন আমরা বেশ একটু ফাঁপড়ে পড়েছি। এখন করা যায় কি? অজানা জায়গায় সম্পূর্ণ অপরিচিত এক বাড়িতে হঠাৎ মাঝরাতে এসে ডাকাডাকি করাটা মোটেই সুবিধের হবে না, তা বুঝতে পারছিলাম। কিন্তু ফিরে যাওয়া তো তখন আর যায় না। যে জানালাটা দিয়ে আলো আসছিল সেখানে গিয়ে সাবধানে একবার উঁকি দিলাম। মস্ত বড় একটা ঘর, মিউজিয়াম যেমন থাকে অনেকটা সেই রকম। প্রকাণ্ড একটা কাচে ঘেরা টেবিল ঘরটার মাঝখানে বসানো। সে কাচের ভেতরে কি আছে দেখতে পেলাম না। লোকজনও কেউ সেখানে নেই, এত রাত্রে থাকবার কথাও না। সেখান থেকে সরে এসে দরজায় ধাক্কা দেবো কিনা ভাবছি, এমন সময় পেছন থেকে সরু অথচ তীক্ষ্ণ কণ্ঠে ইংরেজিতে এক আদেশ শুনলাম, প্রাণে বাঁচতে চাও তো হাত তোলো। চমকে ফিরে দাঁড়িয়ে দেখি বেঁটে গোছের জোয়ান একটি লোক আমাদের দিকে পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে আছে। তার পিছনে লম্বা চওড়া যমদূতের মতো চেহারার এক প্রহরী, তারও হাতে পিস্তল। ব্যাপারটা বেশ নাটুকের হয়ে জমে উঠেছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত পরস্পরের পরিচয় পাওয়ার পর সব আবার থিতিয়ে সহজ হয়ে গেল। পিস্তল হাতে যিনি আমাদের হাত তুলতে বলেছিলেন জানতে পারলাম তিনি মিস্টার নিশিমারা নামে একজন জাপানি কীটতত্ত্ববিদ। শাখালিনের কীটপতঙ্গ নিয়ে গবেষণা করবার জন্য এই ঘাঁটিটি বসিয়েছেন। আমরা কি উদ্দেশ্যে তার বাড়িতে হানা দিয়েছিলাম শুনবার পর লজ্জিত হয়ে তিনি আমাদের কয়েকদিন তার ওখানে থেকে তার কাজকর্ম দেখে যেতে অনুরোধ করলেন। সঙ্গে সঙ্গে এই আশ্বাসও দিলেন যে পলাতক চীনা মজুরের সন্ধান তার লোকজনের মারফত তিনিই করিয়ে দেয়। এ অঞ্চল তার একরকম হাতের মুঠোয়, তার লোকজনের হাত এড়িয়ে কারণ পালাবার ক্ষমতা নেই। কথাটা যে কতখানি সত্য একদিন পান না হতেই বুঝতে পারলাম। পরের দিন সকালে মিস্টার নিশিমারা তার গবেষণাগার আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে অনেক কিছু বুঝিয়ে দিলেন। সাধারণ কীটতত্ত্বের গবেষণা তিনি যে করেন না, তার ল্যাবরেটরির নানা বিভাগ দেখেই তা অবশ্য বোঝা যায়।
শুধু পর্যবেক্ষণ নয়, কীটপতঙ্গ লালন পালন ও পরিবর্ধন করবার জন্য রাসায়নিক ও বৈদ্যুতিক নানা যন্ত্রপাতি ও উপাদান উপকরণ তার বিরাট ল্যাবরেটরিতে আছে। মিস্টার মার্টিন এক সময়ে তাকে জিজ্ঞাসা করলেন, পোকামাকড়ের ভেতর মশাই দেখছি আপনার গবেষণার প্রধান বিষয়। মিস্টার নিশিমারা একটু হেসে বললেন, তাতে আশ্চর্য হবার কিছু নেই। মানুষের সভ্যতার মশাই হচ্ছে সবচেয়ে বড় শত্রু। এই শাখালিন দিক থেকে শুরু করে সমস্ত পৃথিবীতে শুধু ম্যালেরিয়ার বাহক হিসাবে মশা কি পরিমাণে ক্ষতি প্রতিনিয়ত করছে, ডাক্তার হিসাবে আপনার নিশ্চয়ই অজানা নয়। মিস্টার মার্টিন বললেন, কিন্তু আপনার গবেষণাগারে তো দেখছি মশার লালন পালনই হলো আসল কাজ। এর দ্বারা ম্যালেরিয়ার কি প্রতিকার হবে বুঝতে পারছি না। নিশিমারা আবার হেসে বললেন, না বোঝবারই কথা। শুধু মশা মেরে নয়, মশা যাতে আর ম্যালেরিয়ার বাহন না হতে পারে সেই চেষ্টা করে আমি ম্যালেরিয়া সমস্যার নতুন ভাবে সমাধান করতে চাই। আমাদের একটু অবাক হতে দেখে তিনি বললেন, মশা কি করে রোগের জীবাণু ছড়ায় আপনাদের নিশ্চয়ই জানা আছে। তার মুখে একটা ডাক্তারি যন্ত্রের বাক্স বললেই হয়। গায়ের উপর বসে প্রথমে একটি যন্ত্রে সে চামড়া ফুটো করে, তারপর আরেকটি যন্ত্রে মুখের লালা সেখানে লাগিয়ে দিয়ে আমাদের রক্তে যাতে চাপ না বেঁধে যায় তার ব্যবস্থা করে। এরপর তৃতীয় যন্ত্র নল দিয়ে সে রক্ত শুষে নেয়। আমাদের শরীরে যে রোগের জীবাণু ঢোকে সে তার ওই দ্বিতীয় যন্ত্রের লালা থেকে। মশার জন্মের পর যদি কোনো উপায়ে তার লালার এমন রাসায়নিক পরিবর্তন করে দেওয়া যায় যে বিষাক্ত ম্যালেরিয়ার জীবাণু তার ভিতর বাঁচতেই পারবে না, তাহলে মশা হাজার কামড়ালেও আর আমাদের ভয় নেই। আমার গবেষণাগারে মশার লালা পরিবর্তনের সেই চেষ্টাই আমি করছি। বিশ্বাস করি না করি, নিশিমারার কথায় প্রতিবাদ কিছু করিনি। সমস্ত গবেষণাগারটা আমাদের কাছে তখনই কেমন রহস্যময় মনে হয়েছে। আগের রাতে সেই অমানুষিক চিৎকারের শব্দের কথা আমরা তখনও ভুলতে পারিনি। নিশিমারাকে জিজ্ঞাসা করায় তিনি সেটা কোনো বন্য জন্তুর আওয়াজ বলে হেসে উড়িয়ে দিয়েছিলেন বটে, কিন্তু মনে হয়েছে কিছু কিছু যেন তিনি গোপন করে যাচ্ছেন। সেই গোপন রহস্য যে কি, সেই দিন রাত্রেই টের পেলাম। নিশিমারা আমাদের যত্নআতিথ্যের কোনো ত্রুটি করেননি। রাত্রের খাওয়া দাওয়া ছেড়ে আমরা তখন আমাদের জন্য নির্দিষ্ট ঘরটিতে শুতে এসেছি। হঠাৎ মিস্টার মার্টিন বললেন, এর মধ্যে শুয়ে কি হবে, আসুন একটু বাইরে ঘুরে আসি। তার কথায় রাজি হয়ে বাইরে বেরোতে গিয়ে অবাক হয়ে গেলাম। আমাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। এর মানে? মিস্টার মার্টিন অত্যন্ত চিন্তিতভাবে আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন। মানে ঠিক বুঝতে না পারলেও এই দরজা বন্ধ করার পেছনে যে কোনো শয়তানি মতলব আছে সেই বিষয়ে কোনো সন্দেহ তখন আমাদের নেই। কিন্তু এত সহজে আমরা হার মানবো কেন? ছাদের কাছে হাওয়া চলাচলের একটা ছোট্ট ভেন্টিলেটর ছিল। কোনো রকমের তারই পাল্লা ভেঙে দুজনে সেখান থেকে দিয়ে গলে বাইরে গিয়ে নামলাম। ঘুটঘুটে অন্ধকার রাত্রি। শুধু ল্যাবরেটরির একটা ঘরে তখন আলো জ্বলছে। সন্তর্পণে সেই ঘরটার পিছনে একটা জানলার ধারে গিয়ে দাঁড়াবার আগেই সেই কালকের রাতের মতো রক্ত জল করা আর্তনাদ শুনতে পেলাম। সেই আর্তনাদ শোনার সঙ্গে সঙ্গেই আমরা জানলা বেয়ে ঘরের ভেতরে লাফিয়ে পড়ছি। কিন্তু এ কি ব্যাপার? যার খোঁজে আমরা বেরিয়েছি
সেই তানলিনই মেঝের উপর লুটিয়ে পড়ে অসীম যন্ত্রণায় কাতরাচ্ছে। তার একপাশে কাল রাতে যাকে দেখেছিলাম সেই যমদূতের মতো কার্ফি প্রহরী দাঁড়িয়ে, অন্য পাশে ফাঁপা একটা কাচের মোটা নলের জিনিস হাতে করে মিস্টার নিশিমারা। ব্যাপার কি মিস্টার নিশিমারা? বেশ একটু উত্তেজিত ভাবেই জিজ্ঞাসা করলাম। মিস্টার নিশিমারা আমাদের দেখে রাগে বিস্ময়ে খানিকক্ষণ কথাই বলতে পারলেন না। তারপর অনেক কষ্টে নিজেকে সামলে বললেন, আমার আতিথেয়তার ওপর একটু বেশি অত্যাচার করছেন নাকি আপনারা? এ ঘরে আসতে কে আপনাদের অনুমতি দিয়েছে? কেউ দেয়নি। এখন বলুন এখানে কি হচ্ছে? মিস্টার নিশিমারা অদ্ভুতভাবে হেসে বললেন, যা হচ্ছে তা তো দেখতেই পাচ্ছেন। এ লোকটাকে সাপে কামড়েছে, তারই চিকিৎসা করছিলাম। মিস্টার মার্টিন তখন মেঝেই বসে পড়ে তানলিনকেই পরীক্ষা করছিলেন। তিনি মুখ তুলে কঠিন স্বরে বললেন, এ তো মারা গেছে, আর সাপেও একে কামড়ায়নি। বলুন কি করেছেন একে? কি করেছি জানতে চান? নিশিমারা কখন এরই মধ্যে কোথা থেকে একটা পিস্তল হাতে নিয়েছে লক্ষ্যই করেনি। সেইটে আমাদের দিকে উঁচিয়ে ধরে তিনি বললেন, বেশ, সেই কথাই বলবো তাহলে শুনুন। পৃথিবীর সবচেয়ে আশ্চর্য আবিষ্কারের কথা শুনে মরার সৌভাগ্য আপনাদেরই হোক। আপনাদের তানলিন সাপের কামড়ে মারা যায়নি, মারা গেছে মশার কামড়ে। সামান্য একটা মশার কামড়ে। নিশিমারা তীক্ষ্ণ উচ্চ অট্টহাস্যে আমাদের স্তম্ভিত করে আবার বলতে লাগলেন, বিশ্বাস করতে পারছেন না ব্যাপারটা? কেমন? কোনো ভাবনা নেই, এক্ষুনি প্রত্যক্ষ প্রমাণ আপনাদের দিচ্ছি। কিন্তু তার আগে বলে যাই শুনুন, মশার লালার রাসায়নিক পরিবর্তনের কথা যা বলেছিলাম মনে আছে তো? সে পরিবর্তন আমি সত্যিই করেছি। ডিম থেকে শুরু করে মশা যখন সামান্য জলের পোকা হয়ে থাকে তখন পর্যন্ত তার উপর নানা প্রক্রিয়া চালিয়ে মশার লালার এমন রাসায়নিক পরিবর্তন আমি ঘটিয়েছি যে সাপের বিষের চেয়েও সে লালা মারাত্মক হয়ে উঠেছে। কাল রাত্রে যে চিৎকার শুনেছিলেন সে এমনই একজনের ওপর মশার কামড়ের পরীক্ষার ফল। তানলিনের অবস্থা তো সামনেই দেখতে পাচ্ছেন। এইবার আপনার পালা। নিশিমারার ইঙ্গিতে সেই যমদূত তখন মিস্টার মার্টিনকে অবলীলাক্রমে তুলে ধরেছে। তার দিকে এগিয়ে গিয়ে নিশিমারা বললেন, এই কাঁচের নল দেখেছেন? এর ভিতর একটা মাত্র বিষাক্ত মশা ভরা আছে। এই একটি মশা কিন্তু এখনো আপনার মতো জন বিশেক জনকে অনায়াসে পরপারে পাঠিয়ে দিতে পারে। আপনি বিজ্ঞানের পীঠস্থান, সভ্য মার্কিন মুলুকের লোক, তাই আপনাদের দুই বন্ধুর মধ্যে বিজ্ঞানের পরীক্ষায় প্রাণ দেওয়ার গৌরব আমি আপনাকেই দিতে চাই। বেশি কিছু আপনাকে করতে হবে না। এই নলটি এমন কায়দায় তৈরি যে গায়ে চেপে ধরার সঙ্গে সঙ্গে সামনের ঢাকনাটা ভেতর দিকে খুলে যায়। হিংস্র মশাটাও উড়ে এসে কামড়ে দিতে দেরি করে না। সমস্ত মাথার ভেতর কেমন ঝিমঝিম করছিল, মনে হচ্ছিল আর যেন দাঁড়াতে পারবো না। কিন্তু তারই মধ্যে হঠাৎ মরিয়া হয়ে সজোরে একটা ঘুষি ছুড়লাম। নিশিমারা আচমকা ঘুষিকে ছিটকে পড়লেন। সঙ্গে সঙ্গে তার হাত থেকে কাচের নলটা মেঝেই আছড়ে পড়ে চুরমার হয়ে গেল। তারপর যে ব্যাপার ঘটলো তা বর্ণনা করা যায় না। কল্পনা করো যে ভাঙা নল থেকে বেরিয়ে সেই সাক্ষাৎ সমন ঘরের ভেতর উড়ে বেড়াচ্ছে, আর চারজন মানুষ
উন্মাদ হয়ে তাকে এড়িয়ে ঘর থেকে পালাবার চেষ্টা করছি। ঘরের মাঝখানে আবার তানলিনের মৃতদেহ। কোনো রকমের দরজার কাছে পৌঁছে খিলটা খুলে বেরুতে যাব, এমন সময় সেই বিশাল ক্রাফি বাঘের মতো আমার ঘাড়ের উপর এসে পড়ে। আর বুঝি আশা নেই। মশাটা ঠিক আমার নাকের কাছে একবার ঘুরে গেল। তারপরেই সেই ক্রাফি একসঙ্গে 5টা রেলের ইঞ্জিনের মতো চিৎকার করে আমার ঘাড়ের ওপর নেতিয়ে পড়ে গেল। বুঝলাম মশার দংশন জ্বালার সঙ্গে সঙ্গে সব জ্বালা তার জুড়িয়েছে। কিছু ভাববার আর সময় নেই। উঠে পড়ে আবার পালাতে যাচ্ছি। এমন সময় দেখি মিস্টার নিশিমারা জুজুৎসুর প্যাচে মিস্টার মার্টিনকে চিৎ করে ফেলে দিয়েছে, আর মশাটা ঠিক তার মাথার কাছে উঠছে। ছুটে গিয়ে হ্যাচকা টান দিয়ে মিস্টার মার্টিনকে খানিকটা সরিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নিশিমারার আর্তনাদ শোনা গেল। মশাটা ঠিক তার গালের ওপর গিয়ে বসেছে। এবার আর এক মুহূর্ত দেরি হলো না। আমার প্রচন্ড এক চাপড় গিয়ে পড়ল নিশিমারার গালে। মশা আর নিশিমারার ভবলীলা একসঙ্গেই সাঙ্গ হয়ে গেল। মশা মারবার পরিশ্রমেই যেন হাঁপিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘনাদা বললেন, "আহ, জীবনে তারপর মশা মারতে আর প্রবৃত্তি হয়নি।" ধন্যবাদ। তো এই ছিল আজকের গল্প, প্রেমেন্দ্র মিত্রর লেখা ঘনাদা সমগ্র থেকে মশা।